আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ রাতের সংবাদে। সাথে আছি আমি আয়েশা রুনা। প্রথমেই লতিফ ট্রেভেলস সংবাদ শিরোনাম। সিলেটে বহুল আলোচিত শিশু আবু সাইদ অপহরণ ও হত্যা মামলায় পুলিশ কনস্টেবল সহ 3 জনের ফাঁসির রায় হাইকোর্টে বহাল। সিলেটে জল্লারপাড়ের জল্লা খনন ও সংরক্ষণের কাজ শুরু। দৃষ্টিনন্দন ওয়াকওয়ের পার্শ্ববর্তী জল্লাকে প্রাকৃতিক বিনোদন কেন্দ্র বানাতে চায় সিটি কর্পোরেশন। করোনার বিস্তার রোধে ঢাকার আশপাশের 7 জেলায় কঠোর বিধিনিষেধের কারণে সিলেট থেকে ঢাকায় যেতে পারছে না বাস, চরম দুর্ভোগে যাত্রীরা। দেশে গেল 70 দিনের মধ্যে সর্বোচ্চ আক্রান্ত শনাক্ত, একদিনে 76 জনের প্রাণহানি। সিলেটে একদিনে করোনায় 3 জনের মৃত্যু, 24 ঘন্টায় শতাধিক আক্রান্ত শনাক্ত, সুস্থও শতাধিক। সিলেট মহানগর যুবলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন, গাছ লাগানো হবে মহানগরের 27 ওয়ার্ডে। লেবানন থেকে স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহী পাসপোর্টবিহীন বাংলাদেশি প্রবাসীদের নিবন্ধন শুরু, চলবে 25 জুন পর্যন্ত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সিলেটে বহুল আলোচিত শিশু আবু সাইদ অপহরণ ও হত্যা মামলায় এক পুলিশ কনস্টেবল সহ 3 জনের ফাঁসির রায় বহাল রেখেছেন হাইকোর্ট। মঙ্গলবার আসামিদের ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষে বিচারপতি শহীদুল করিম ও বিচারপতি আখতারুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ভার্চুয়াল বেঞ্চে এ রায় হয়। ফাঁসির রায় বহাল থাকা আসামিরা হলেন সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানার বহিষ্কৃত কনস্টেবল এবাদুর রহমান পুতুল, সিলেট জেলা ওলামা লীগের সাধারণ সম্পাদক আব্দুর রকিব ও রেবের কথিত সোর্স আতাউর রহমান গেদা। 2015 সালের 30 নভেম্বর সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রশিদ এই 3 আসামির ফাঁসির রায় ঘোষণা করেন। সেই রায়ের ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল আবেদন শুনানি শেষে মঙ্গলবার বিচারপতি শহীদুল করিম ও বিচারপতি আখতারুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চ পূর্বাকার ফাঁসির রায় বহাল রাখেন। আদালত সূত্র জানায়, শিশু সাইদ হত্যা মামলায় 37 জন সাক্ষীর মধ্যে 28 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। গত 17 নভেম্বর চার্জ গঠনের মাধ্যমে শিশু সাইদ হত্যা মামলার বিচার কাজ শুরু হয়। 2015 সালের 11 মার্চ নগরীর শাহ মীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 4র্থ শ্রেণীর ছাত্র আবু সাইদ অপহৃত হয়। অপহরণের 3 দিন পর 14 মার্চ নগরীর ঝর্ণার পাড় সোনাতলা এলাকায় পুলিশ কনস্টেবল এবাদুর রহমান পুতুলের বাসার ছাদের চিলেকোঠা থেকে আবু সাইদের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই বছরের 23 সেপ্টেম্বর এই মামলার 4 জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন কোতোয়ালি থানার তৎকালীন ওসি মোশাররফ হোসেন। দীর্ঘদিন ধরে সংস্কার আর রক্ষণাবেক্ষণের অভাবে পড়ে থাকা জল্লারপাড়ের জল্লাটি খনন ও পরিচ্ছন্ন করার উদ্যোগ নিয়েছে সিলেট সিটি কর্পোরেশন। দৃষ্টিনন্দন ওয়াকওয়ের পাশের এই জল্লাকে প্রাকৃতিক বিনোদন কেন্দ্রে রূপ দিতে চায় সিটি কর্পোরেশন। আর জল্লারপাড়ের জল্লার মতো নগরীর সকল পুকুর ও জলাশয় সংরক্ষণের দাবি পরিবেশ সচেতন নাগরিকদের। মোজাম্মেল হকের তোলা ছবিতে হাসান মোহাম্মদ শামীমের রিপোর্ট। একসময় পুরো সিলেট শহর ছিল সবুজে ঘেরা, সবখানেই ছিল গাছ। তবে কালের আবর্তে নগর হারিয়েছে সবুজের মিতালি। এর মধ্যে ব্যতিক্রম নগরের জল্লারপাড়ের এই জল্লাটি। ইট পাথরের শহরে এ যেন এক টুকরো প্রকৃতি। তবে দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় জল্লাটি হারিয়েছে তার সৌন্দর্য। আশপাশের রেস্টুরেন্ট আর মার্কেটগুলোর বর্জ্য আর জমে থাকা পলিথিন জল্লার পরিবেশকে করে তুলেছে বিষাক্ত। দেখভাল না থাকায় দূষণের পাশাপাশি গাছ রোপণ করে জল্লার একাংশ দখলের চেষ্টা করছে একটি পক্ষ। এছাড়া ওয়াকওয়ের শেষ প্রান্তে ব্যবসায়িক মালামাল রেখে দখল করেও রাখা হয়েছে। আবার কেউ কেউ দাবি করছেন জল্লাটি তাদের ব্যক্তিগত সম্পত্তি হিসেবে। এই জায়গার মালিক আমরা, খাজনা না দেওয়ায় গিয়া অন্য কিনে লিছে আর নোটিশটা গুপ্ত করে লিছে, গুপ্ত করে তারা মালিক হয়ে গেছে। এই জায়গায় 24 কিয়া জায়গা, মূল মালিক হইল ফাঁসবির। এই জায়গার মূল মালিক হইল ফাঁসবির। ইগো হইল সেরাগির জায়গা গিয়া নিলাম হয় না খাজনা লাগি। এখন কীভাবে নিলাম করছে, নোটিশ গুপ্ত করে নিলাম করছে, ওরা কিনে লিখছে।
আগৰ দিনৰ নিয়ম আছিল টিন খুলিয়া খাজনা টাকা নিত সরকারের টিন নিত গিয়া। এখানে আমাদের বিল্ডিং ভাঙ্গে তো মনে করেন দোকান আছে কাজী বাজার, সে তখন দোকানে মনে করেন পানি উঠে গেছিল, সের জন্য বাসায় আনছিলাম। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আর সিসিকের কর্তারা বলছেন, জলাশয় কারো ব্যক্তিগত সম্পত্তি হলেও এটির পরিবেশ নষ্ট করা যাবে না, সংরক্ষণ করতে হবে জলাধার হিসেবেই। আমরা একসময় জানতাম এখানে ওয়ান সিটি নামে একটা হবে, তো তুমি আরসার উদ্যোগ নিয়েছি এবং জলাশয় যদি থাকে সেটা কিন্তু আইনগতভাবে কেউ বরাদ করে কোনো ধরনের স্ট্রাকচার করতে পারবে না, সিটি কর্পোরেশনের থেকে তারা পারমিশন নিতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা যদি এটা জলাশয়টাকে নিয়ে আসতে পারি তো আশা করি সেটা থাকবে। তারপরে কাগজপত্রগুলো আমরা সাইড দেখব, যদি আইনগত কোনো সমস্যা থাকে সেটা আমাদের ল সেকশনের মাধ্যমে সেইটা সমস্যার সমাধান। আমি আগেই বলছি প্রথমে যে এখানে যে আইনি কিছু বাধ্যবাধকতা আছে বা কোর্টেরও কিছু ব্যাপার আছে, যেহেতু এখানে মহামান্য হাইকোর্টে আমার জানা মতো যেগুলো আছে, তো আমাদের যদি সিটি কর্পোরেশন স্থানীয় সরকার পক্ষ থেকে বা আমরা গভর্নমেন্টের পক্ষ থেকে যদি জনগণের স্বার্থে এগুলা করা হয়, তো আমার মনে হয় অনেকগুলো এগুলা আইনিভাবেই, কারণ এখানে আইন তো সবার জন্য সমান, আইনিভাবে এগুলো আরও সহজ হয়ে যাবে। তবে আমরা অ্যাক্টিভ হতে হবে এটা নিয়ে। সম্প্রতি এই জল্লার পাশ দিয়ে সিটি কর্পোরেশন তৈরি করেছে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে। নগরবাসী যাতে এই ওয়াকওয়ে দিয়ে হেঁটে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন সে লক্ষ্যে মঙ্গলবার থেকে শুরু হয়েছে পরিচ্ছন্নতা কার্যক্রম। সকাল থেকেই ড্রেজার দিয়ে জল্লা খনন করে সরানো হয় বর্জ্য। আমরা এটা পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার পরে সরকারের যতটুকু জায়গা সেটা যৌথভাবে জরিপ করে আমরা আমাদের জায়গায় চলে যাব, সরকারি জায়গায় চলে যাব এবং এটাকে উন্মুক্ত রাখা হবে। এটা যাতে জনগণের জন্য একটা উন্মুক্ত জায়গা হবে, যেটা আমাদের মা বোনরা সবাই যেন বিকেলে এখানে একটা পরিবেশযোগ্য থাকে। এখানে সিকিউরিটি থেকে আরম্ভ করে আমরা সব মেজারমেন্ট আমরা নেব হতো, এবং পুলিশ প্রশাসনও আমাকে সর্বাত্মক সহযোগিতা আশ্বাস দিয়েছেন। আর আমার সিটি কর্পোরেশনের আমরা যারা আছি, আমার সমস্ত কমিশনার, আমার সমস্ত কর্মকর্তা কর্মচারীরা আমরা ডেডিকেটেড এই কাজগুলো করার জন্য। আর পরিবেশ কর্মীদের আশা, আগের সেই প্রাকৃতিক পরিবেশ ফিরিয়ে এনে জল্লার পার হবে সবুজের প্রাণকেন্দ্র। পাশাপাশি উদ্যোগ নেওয়া হবে নগরের সবকটি জলাশয় সংরক্ষণের। আমাদের যে আমরা যে মূল বাণী নিয়ে কাজ করি সেটা হচ্ছে বনকে বনের মতো রাখতে হবে, প্রকৃতিকে প্রকৃতির মতো রাখতে হবে। এখানে কিছু গাছ লাগানো যেতে পারে। মেয়র বলেছেন যে ফলজ গাছ লাগাবেন, এটা কিন্তু খুবই ভালো, ফল দিবে, বৃক্ষ ফল দেয়, এবং বৃক্ষ যদি ফল দেয় তো এই ফলেরও একটা ফলাফল আছে। এই সব মিলিয়ে এক কথায় একটা প্রাকৃতিক উদ্যান হোক, সেটা ছোটো হোক, 5 একর কিন্তু এই শহরের জন্য বিশাল একটি জায়গা। আমরা চাই যে একটা প্রাকৃতিক উদ্যান হোক যেখানে মানুষ শ্বাস নিতে পারে। বেদখল, দূষণ আর অপরিকল্পিত নগরায়নের ফাঁদে পড়ে হারিয়ে যাওয়া সুপ্রাচীন এই জল্লা আবার ফিরে পাবে তার পুরনো রূপ, আর নগরবাসী পাবেন এক টুকরো অক্সিজেন নেওয়ার জায়গা। এমনটাই প্রত্যাশা এই জনপদের বাসিন্দাদের। হাসান মোহাম্মদ শামীম, বাংলাভিউ, সিলেট। করোনা ভাইরাসের বিস্তার রোধে ঢাকার আশপাশের 7 জেলায় চলছে কঠোর বিধিনিষেধ। মঙ্গলবার ভোর 6টা থেকে বিধিনিষেধ শুরু হওয়ায় এসব জেলার উপর দিয়ে ঢাকায় ঢুকতে পারছে না কোনো গাড়ি। ঢাকার পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ জেলায় লকডাউনের কারণে সিলেট থেকে কোনো যাত্রী যেতে পারছেন না ঢাকায়। এতে ঢাকাগামী লোকজন পড়েছেন বিড়ম্বনায়। করোনার ঊর্ধ্বমুখী প্রবণতা রোধে ঢাকার আশেপাশের 7 জেলায় মঙ্গলবার থেকে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়। জেলাগুলোর মধ্যে রয়েছে মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মাদারীপুর, রাজবাড়ী ও গোলাপগঞ্জ। 30 জুন মধ্যরাত পর্যন্ত এসব জেলায় মালবাহী ট্রাক এবং অ্যাম্বুলেন্স ছাড়া সব ধরনের যানবাহন চলা বন্ধ থাকবে। সোমবার মন্ত্রিপরিষদ সচিব এই সিদ্ধান্ত জানানোর পর রেলপথ বিভাগ থেকে জানানো হয়, ট্রেন এসব জেলার উপর দিয়ে চললেও থামবে না। বিআইডব্লিউটিএ ও বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতিও দূরপাল্লার সব বাস, লঞ্চ চলাচল বন্ধের ঘোষণা দেয়। বাস চলাচল বন্ধ প্রসঙ্গে সিলেট জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মইনুল ইসলাম জানান, সোমবার দিবাগত রাত 12টার পর থেকে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশ্যে দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। ঢাকা থেকেও সিলেটে বাস আসা বন্ধ রয়েছে। এদিকে ওই রুটে হঠাৎ করে বাস চলাচল বন্ধ হওয়ায় যাত্রীরা পড়েছেন বেশ বিড়ম্বনায়। মঙ্গলবার অনেকে টার্মিনালে গিয়ে বাস না পেয়ে ফিরে আসেন। বাস চলাচল বন্ধ থাকায় অনেকে গুরুত্বপূর্ণ কাজে ঢাকায় যেতে না পেরে মারাত্মক দুর্ভোগে পড়েন।
দেশে গত একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৭৬ জন। এই সময়ে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৪,৮৪৬ জন, যা গেল ৭০ দিনের মধ্যে সর্বোচ্চ। এর সাথে দৈনিক শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ১৯.৩৬%। এর আগে গেল ১৪ এপ্রিল এর চেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছিল। সেদিন ৫,১৮৫ জন শনাক্ত হন। মঙ্গলবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গেল ২৪ ঘন্টায় সারা দেশের সবকটি ল্যাবে ২৫,০২৮টি নমুনা পরীক্ষায় আক্রান্ত শনাক্ত হন ৪,৮৪৬ জন। এ নিয়ে দেশে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮,৬১,১৫০ জন। গেল ২৪ ঘন্টায় শনাক্তের হার ১৯.৩৬%, আর এ পর্যন্ত শনাক্তের মোট হার বেড়ে দাঁড়িয়েছে ১৩.৫০%। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গেল একদিনে যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ৪২ জন ও নারী ৩৪ জন। আর এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৩,৪৬৩ জনে। এদিকে গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২,৯০৩ জন, আর এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭,৮৮,৩৮৫ জন। দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে। কয়েক মাস সংক্রমণ ও মৃত্যুর হার ঊর্ধ্বগতিতে থাকার পর অনেকটা নিয়ন্ত্রণে চলে আসে। চলতি বছরের শুরুতে করোনা ভাইরাসের প্রকোপ অনেকটা নিয়ন্ত্রণে ছিল, তখন শনাক্তের হারও ৫%-এর নিচে নেমেছিল। তবে গত মার্চ মাস থেকে মৃত্যু ও শনাক্ত আবার বাড়তে থাকে। এদিকে সিলেটে যেন কোনোভাবেই থামছে না করোনায় প্রাণহানি। গেল ২৪ ঘন্টায় সিলেট বিভাগে করোনায় মারা গেছেন আরও ৩ জন। সেই সাথে বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা ৪৫০ ছাড়ালো। এছাড়া গেল ২৪ ঘন্টায় সিলেটের ৪টি ল্যাবে ১১৩ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন, আর একই সময় সুস্থ হয়েছেন ১০৩ জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডাক্তার সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গেল ২৪ ঘন্টায় যে ১১৩ জন আক্রান্ত শনাক্ত হয়েছেন তার মধ্যে অর্ধেকের বেশি ৫৯ জন সিলেট জেলার। বাকিদের মধ্যে মৌলভীবাজারের ১৮ জন, সুনামগঞ্জের ৭ জন, হবিগঞ্জের ৫ জন ও উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রোগী ২৪ জন। নতুন এই ১১৩ জন সহ সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৪,৪০৫ জন। এর মধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ১৬,১৫৬ জন। এছাড়া সুনামগঞ্জে ২,৮৯৭ জন, হবিগঞ্জে ২,৫৯২ জন ও মৌলভীবাজারে ২,৭৬০ জনের করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন। গেল ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১০৩ জন। এর মধ্যে সিলেট জেলার ৬৩ জন, সুনামগঞ্জের ৪ জন, হবিগঞ্জের ২ জন ও মৌলভীবাজারের ৪৪ জন রয়েছেন। এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ২২,৮৫৭ জন। এর মধ্যে সিলেট জেলার ১৫,৪৩২ জন, সুনামগঞ্জের ২,৭৯৪ জন, হবিগঞ্জের ২,০৯২ জন ও মৌলভীবাজারের ২,৫৩৯ জন। গত বছরের মার্চ থেকে এবছরের ২২ জুন পর্যন্ত সিলেট বিভাগে করোনায় ৪৫২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মারা গেছেন সিলেট জেলায়। এ জেলায় করোনায় ৩৭০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সুনামগঞ্জে ৩০ জন, হবিগঞ্জে ১৯ জন ও মৌলভীবাজারের ৩৩ জন মারা গেছেন করোনায়। শেখ হাসিনার আহ্বান, বেশি করে গাছ লাগান। এই স্লোগানকে সামনে রেখে সিলেটে বৃক্ষরোপণ করেছেন মহানগর যুবলীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার দুপুর ১২টায় মীরের ময়দানস্থ ব্লুবার্ড স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন সংগঠনের নেতাকর্মীরা। বৃক্ষরোপণকালে যুবলীগ নেতারা বলেন, সুস্থ ও সুন্দর জীবনের জন্য আমাদেরকে বেশি করে গাছ লাগাতে হবে। পরিবেশ রক্ষায় গাছ লাগানোর কোনো বিকল্প নেই। জলবায়ু পরিবর্তন রোধ ও বাসযোগ্য পৃথিবী গড়তে সারা বিশ্বে সবুজ বিপ্লব চলছে। বাংলাদেশকেও সবুজ শ্যামল রাখতে প্রধানমন্ত্রী সবাইকে বৃক্ষরোপণে অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন। পর্যায়ক্রমে সিলেট নগরীর ২৭টি ওয়ার্ডে বৃক্ষরোপণের ঘোষণা দেন যুবলীগ নেতারা। বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গিরদার সহ ওয়ার্ড শাখার নেতাকর্মীরা। লেবানন থেকে স্বেচ্ছায় দেশে ফিরতে পাসপোর্টবিহীন বাংলাদেশি প্রবাসীদের নাম নিবন্ধন শুরু হয়েছে। রোববার পূর্বঘোষিত সময় অনুযায়ী আল আনসার স্টেডিয়ামে নাম নিবন্ধন শুরু হয়। ২৫ জুন পর্যন্ত চলবে এই কার্যক্রম। সেই সাথে যাদের পাসপোর্ট রয়েছে তাদের নামও নিবন্ধন করছেন বলে জানান বাংলাদেশ দূতাবাস।
পাসপোর্টবিহীন প্রবাসীরা লেবানন জেনারেল সিকিউরিটি কর্তৃক ধার্যকৃত 6,50,000 লেবানিজ লিরা জমা নিয়ে নাম নিবন্ধন করছেন। এ সময় লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান ও প্রথম সচিব আবদুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন। আবদুল্লাহ আল মামুন জানান, প্রথম দিনে 194 জন পাসপোর্টবিহীন কর্মীর নাম নিবন্ধন করা হয়। এদের মধ্যে দূতাবাস 40 জনের পাসপোর্ট খুঁজে পেতে সক্ষম হয়েছে। আবদুল্লাহ আল মামুন আরও বলেন, দূতাবাসের দীর্ঘদিনের প্রচেষ্টার ফলে লেবানন সরকার কিছু শর্ত সাপেক্ষে এই সুযোগ দিয়েছে। আগামীতে ফের এই সুযোগ না আসার সম্ভাবনা বেশি, তাই তিনি পাসপোর্টবিহীন সকল প্রবাসীদের এই সুযোগ নেয়ার অনুরোধ জানান। 8 সালের অর্ধেকে এখন চলে গেতেছি, ডলার নাই, এই দেশের সমস্যার জন্য যাইতেছি গা। আর এই দেশে থাকতে আমাদের কোনো লাভ নাই, কোনো বাঙালিরই লাভ নেই। এখন যে লইছে আর যারা যাওয়ানোর লেগে তারা চলে যাইতেছে। এদেশে কাজ নাই, ডলার নাই, খাউন নাই, কিছু নাই, সব কিছুর অভাবের জন্য আমরা এখন যাইতেছি গা। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ রাতের সংবাদ। এরপর প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষার সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।